নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তের যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটা হচ্ছে বিচারপতি রাজাশেখর মান্তা কিন্তু গত 3 তারিখে জরুরি ভিত্তিতে একটি হিয়ারিং ফিক্সড করেছিলেন, যেটি শান্তনু সিটের ওএমআর সিট ডিস্ট্রয় মামলা। তো শান্তনু সিটের এই ওএমআর সিট মামলাটি কিন্তু 2014 সালে যারা টেট পরীক্ষা দিয়ে শিক্ষক হয়েছেন তাদের চাকরি বাঁচার বা না বাঁচার অথবা চাকরি থাকার বা না থাকার জন্য একটা সবথেকে বড় ফ্যাক্টর হতে চলেছে। কারণ এই ওএমআর সিট মামলাটিকে কেন্দ্র করেই কিন্তু গত 3 তারিখে যে হিয়ারিং হয়েছিল তার ভিত্তিতে বিচারপতি যে অর্ডার আপলোড করেছেন, তোমাদের দেখার সুবিধার জন্য অর্ডার কপির পিডিএফ লিঙ্কটা আমি এই ভিডিওর ইনবক্সে দিয়ে দেবো। সেই অর্ডারটির মধ্যে কিন্তু তিনি বহুবিধ প্রশ্ন ছুড়ে দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে, এবং এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে দিতে হবে, এবং সেই উত্তরগুলো যদি তারা না দিতে পারে সেক্ষেত্রে কিন্তু বিচারপতি কিন্তু একটা কথা আগেই বলে দিয়েছিলেন, তোমাদের পূর্ববর্তী ভিডিওতেও আমি বলেছি যে সেক্ষেত্রে বিচারপতির কিন্তু হাতে আর কিছু থাকবে না, তাকে বাধ্য হয়েই এই সমস্ত নিয়োগগুলোকে বাতিল করে দিতে হবে। তো এই যে প্রশ্নগুলো দিয়েছে এই প্রশ্নগুলো কিন্তু খুব সহজ প্রশ্ন নয়। পর্যবেক্ষণে বিচারপতি এই অর্ডার কপিতে রেখেছেন যে প্রশ্নগুলো, এবং সেই প্রশ্নগুলোর উত্তর পার্টিগুলোকে দিতে হবে একথাও তিনি অর্ডার কপিতে প্রথমেই বলে দিয়েছেন। তো সেখানে সর্বমোট 22টি প্রশ্ন এই অর্ডারের মধ্যে রেখেছেন, এবং তার এই যে নির্দেশ সেই নির্দেশের মধ্যে বেশ কিছু অবজারভেশন তিনি রেখেছেন যেগুলোকেও কিন্তু প্রশ্ন হিসেবে ট্রিট করা যায় বা ধরা যায়, যদিও সেখানে কোনো প্রশ্নচিহ্ন নেই, কিন্তু সেই কথাগুলোকেও তিনি এমনভাবেই বলেছেন যাতে সেগুলোরও কিন্তু দায়বদ্ধতা থেকে যায় পর্ষদের উত্তর দেওয়ার জন্য। তো যাই হোক, মোটামুটি প্রশ্নচিহ্ন দিয়ে তিনি যে কথাগুলো বলেছেন সেরকম 22টা পয়েন্ট খুঁজে পেয়েছি এই অর্ডার কপিতে, যে 22টা পয়েন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, এবং এগুলোর উত্তর যদি পর্ষদ যথাযথভাবে দিতে ব্যর্থ হয় সেক্ষেত্রে কিন্তু প্যানেল বাতিল হওয়া থেকে আর কোনো অন্য উপায় থাকবে না, বিচারপতি নিজেই এর আগের হিয়ারিংয়ে বলেছেন। এবং সেক্ষেত্রে এই যে 22টা যে প্রশ্ন, তো আমরা খুব সংক্ষেপে সেই 22টা প্রশ্নে কি বলেছেন সেগুলো একটুখানি দেখে নিচ্ছি। দেখো, অর্ডার কপির শুরুতেই এক জায়গায় তিনি যেটা 1 নম্বর পয়েন্ট, সেই 1 নম্বর পয়েন্টে বলছে যে 14ই সেপ্টেম্বর 2016-তে যে 2014 সালে টেট পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছিল সেই রেজাল্টের ভিত্তিতে বা সেই রেজাল্টের উপর নির্ভর করে যে বিতর্কিত প্রশ্নগুলো উপনীত হয়েছে বা উত্থাপিত হয়েছে এই মামলার পার্টিগুলোকে তার উত্তর দিতে হবে, সেটা কিন্তু প্রথমেই তিনি ক্লিয়ার করে দিয়েছেন। এবার একের দাগের যে এ বা ক, সেই ক নম্বর প্রশ্নতে তিনি কি জিজ্ঞাসা করছেন, দেখো 2001 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধি যে শর্তগুলো ছিল, মানে 9-2, 12, 19-1/D, এই যে শর্তগুলো ছিল এই শর্তগুলো মেনে কি 2014 সালে টেট পরীক্ষাটা কন্ডাক্ট করা হয়েছিল বা সম্পন্ন করা হয়েছিল, সেটা কিন্তু একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা দেখো, দ্বিতীয় নম্বরটা দেখো, বলা হয়েছে 2014 নিয়োগের ক্ষেত্রে যদি কোনো অনিয়ম হয়ে থাকে, যে নিয়ম মেনে নিয়োগটি হয়নি, সেক্ষেত্রে কি এমন কোনো যুক্তিগ্রাহ্য নীতি অবলম্বন করা হয়েছিল পর্ষদ দ্বারা যার ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে কোনো অনিয়মের অভিযোগ উঠবে না, এরকম কোনো নীতি কি নেওয়া হয়েছিল? অর্থাৎ তারা যদি নিয়ম মেনে নিয়োগ নাও করে সেটা কেন করেনি, সেক্ষেত্রে কোনো যুক্তিগ্রাহ্য যুক্তি তাদের কাছে আছে কিনা সেটা কিন্তু জানতে চেয়েছে। পরের প্রশ্ন দেখো, কেন পর্ষদ 2017 সালে ক্যান্ডিডেটদের ওএমআর সরবরাহের সময় শিট কথাটি ব্যবহার করেছিল, এবং কেন তারা ডিজিটাইজড ডেটা শব্দটি ব্যবহার করেছে 2022 সালে, এই প্রশ্ন দুটিরও কিন্তু উত্তর দিতে হবে। পরের প্রশ্ন দেখো, কেন 2014 টেটে কোনো এজেন্সিকে ডেটা অ্যানালিসিসের জন্য নিয়োগের ক্ষেত্রে কোনো টেন্ডার করা হয়নি, কিভাবে MS বসু রয় অ্যান্ড কোম্পানিকে এই নিয়োগের টেন্ডার দেওয়া হয়েছিল। পরের প্রশ্ন দেখো, এস বাসু অ্যান্ড কোম্পানিকে অ্যাপয়েন্ট করার পিছনে বোর্ডের কি উদ্দেশ্য ছিল বা এদের এমন কি বিশেষত্ব ছিল যার জন্য এদের সেই কাজের জন্য সিলেক্টেড করা হলো। এর পরের প্রশ্ন দেখো, এস বাসু অ্যান্ড কোম্পানি কি নির্দিষ্টভাবে পর্ষদ দ্বারাই নিয়োজিত হয়েছিল ডাটাগুলো স্ক্যান ও ডিজিটাইজ করার জন্য, এবং সেটা কি পরবর্তীকালে পর্ষদের অফিস সংরক্ষিত রেখেছিল? পরের প্রশ্ন দেখো, পর্ষদের অফিস থেকে ওএমআর শিটগুলোকে কিভাবে বহন করে নিয়ে যাওয়া হয়েছিল MS বসু অ্যান্ড কোম্পানি এর অফিসে। পরের প্রশ্ন দেখো, সিবিআই যে বলছে যে মানিক ভট্টাচার্য, গৌতম মুখার্জি, পার্থ সেন, কৌশিক মাঝি, অমরনাথ মাঝি এবং RKGV এন্টারপ্রাইজের একজন সদস্য রাহুল কেশরী এরা সকলে মিলে ওএমআর ডিস্ট্রয়ের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, সেই বিষয়ে পর্ষদের অবস্থান কি সেটা কিন্তু পর্ষদকে জানাতে হবে। পরের প্রশ্ন দেখো, এস বসু অ্যান্ড কোম্পানি এর ভূমিকা কি ছিল, ঠিক আছে? তো সেখানে বলা হয়েছে গৌতম ভট্টাচার্য, যিনি এস বসু অ্যান্ড কোম্পানি এর একজন সদস্য, তিনি মানিক ভট্টাচার্যকে ক্যান্ডিডেটদের তালিকা পার্সোনাল ইমেলে পাঠিয়েছিলেন। কেন WBBPE কে
পাঠানো হলো না সেই তালিকা, কেন মানিক ভট্টাচার্যকে পার্সোনাল ইমেলে সেই তালিকা পাঠানো হলো? পরের প্রশ্ন দেখো, এম এস বসু অ্যান্ড কোম্পানিকে কি অরিজিনাল ওএমআর শিটগুলো আবার পর্ষদের অফিস থেকে ফেরত দিতে বলা হয়েছিল? পরের প্রশ্ন, ওএমআর শিটের মিরর ইমেজ তৈরির পরে ও ওএমআর শিটের ডিজিটাইজেশন প্রক্রিয়া সম্পন্ন করার পরে কি এম এস বসু অ্যান্ড কোম্পানিকে অন্য কোনো এজেন্সিকে নিয়োগ করার অধিকার দেওয়া হয়েছিল ওএমআর মূল্যায়নের জন্য? পরের প্রশ্ন হচ্ছে, এম এস বসু অ্যান্ড কোম্পানি কি এই নর্মাল পদ্ধতিগুলো ফলো করেছিল বা মেনে চলেছিল? এই নর্মাল পদ্ধতিগুলো কি দেখো, 1 নম্বরে বলছে সঠিক উত্তর সহ ওএমআর টেমপ্লেট তৈরি করা, এটা কি এম এস বসু অ্যান্ড কোম্পানি করেছিল? আর একটা পরের বলছে স্যাম্পল ডেটা শিট তৈরি করা, অর্থাৎ স্যাম্পল অ্যান্সার শিট তৈরি করা, যেটা স্যাম্পল ওএমআরে অ্যাপ্লাই করা যাবে মূল্যায়নের জন্য, সেটা কি এম এস বসু কোম্পানি করেছিল? আর একটা বলেছে টেমপ্লেট সহ ওএমআর শিট স্ক্যান করতে হবে এবং ওএমআর এর একটা মিরর ইমেজ তৈরি করতে হবে, সেটা কি এম এস বসু অ্যান্ড কোম্পানি করেছিল? তারপরের প্রশ্ন দেখো, এস বসু অ্যান্ড কোম্পানি এক্ষেত্রে ক্যান্ডিডেটদের ওএমআর শিটের মিরর ইমেজকে স্ক্যান করেছে এবং প্রতিটা ওএমআর এর ক্ষেত্রে কি একটি আলাদা স্ক্যান নম্বর, কার্টেন নম্বর এবং চালান নম্বর এবং লট নম্বর অনুমোদন করা হয়েছিল কিনা সেটাও কিন্তু একটা প্রশ্ন। এম এস বসু অ্যান্ড কোম্পানি বোর্ডকে যে ডিজিটাল ডাটা সাপ্লাই করেছিল সেটা কি উপরিউক্ত পদ্ধতিগুলি মেনেই করেছিল? অর্থাৎ তারা কি সঠিকভাবে এই সমস্ত স্ক্যান করার পরে সেই ডিজিটাইজ ডাটাটা বোর্ডকে সাপ্লাই করেছিল? তারপরের প্রশ্ন, এই পদ্ধতি অবলম্বন না করা হয়ে থাকলে বোর্ড যে তথ্য দিচ্ছে ক্যান্ডিডেটদের নম্বর সম্পর্কে তা কি এভিডেন্স অ্যাক্টের 62 থেকে 65 নম্বর ধারা অনুযায়ী দ্বিতীয় শ্রেণীর প্রমাণ হিসেবে গণ্য হতে পারে বা ধরা যেতে পারে? যোগ্যতামান পরীক্ষা উত্তীর্ণ হয়েছে যেটা সুপ্রিম কোর্টের অর্জুন পণ্ডিত রাও খেতকার ভার্সেস কৈলাস গুরান্টরাও গুরান্টিয়ালের একটি মামলায় 2020-7 এসএসসি পেজ 1-এর 33 নম্বর প্যারাতে বলা আছে সেই যোগ্যতামান কি দ্বিতীয় শ্রেণীর প্রমাণ হিসেবে ধরার জন্য এই যে পর্ষদের যে ডিজিটাইজ ডেটা সেটা কি সেই যোগ্যতামান উত্তীর্ণ হয়েছে? 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে দ্য অরিজিনাল ওএমআর শিট মানে আসল উত্তরপত্র সম্পর্কে কিছু প্রশ্ন। সেটা হচ্ছে 2015 সালের 17 নভেম্বর বোর্ড একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে প্রত্যেক ক্যান্ডিডেটকে তাদের ওএমআর সরবরাহ করা হবে যদি তারা 16 সেপ্টেম্বর 2016 থেকে 9 নভেম্বর 2016 মধ্যে ওএমআরের জন্য আবেদন করে। সেখানে প্রায় 12.95 লক্ষ ওএমআর শিট ছিল। সমস্ত ক্যান্ডিডেটদের ওএমআরই কিন্তু খুব সম্ভবত স্ক্যান করা হয়েছিল, যেহেতু একজন প্রার্থী যার নাম হেমন্ত চক্রবর্তী, তার রোল নম্বর হচ্ছে 1600076124, তাকে 2017 সালে তার ওএমআর প্রোভাইড করা হয়েছিল। লাখ লাখ পরীক্ষার্থীর মধ্যে নির্দিষ্ট একজনার অরিজিনাল মার্কশিট খুঁজে বার করা কিন্তু একেবারেই অসম্ভব, তাই ধরে নেওয়া হচ্ছে তাকে স্ক্যান করা কপি ওএমআর এর কপি দেওয়া হয়েছে। পরের প্রশ্ন দেখো, সিবিআই রিপোর্ট অনুযায়ী এস বসু অ্যান্ড কোম্পানি এরা 800 এর কাছাকাছি ওএমআর দিয়েছিল বোর্ডকে, সেটা 12.5 লাখ ওএমআর শিট স্ক্যান না করেই বোর্ডকে পাঠিয়ে দেওয়া কিন্তু সম্ভব নয়। অর্থাৎ এস বসু অ্যান্ড কোম্পানি যে ওএমআর শিটগুলো বোর্ডকে পাঠিয়েছিল সেগুলো নিশ্চয়ই তারা স্ক্যান করার পরেই পাঠিয়েছিল, কারণ তারা স্ক্যান করার জন্যই কিন্তু ওই ওএমআরগুলো জমা নিয়েছিল। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে ওএমআরগুলো কিন্তু আসলে স্ক্যান হয়েছে। প্রায় 2830 জন পরীক্ষার্থী যারা বাংলা পরীক্ষায় 1 নম্বর কম পেয়েছিলেন, মানিক ভট্টাচার্য যিনি তখন চেয়ারম্যান ছিলেন তিনি 1 নম্বর বাড়িয়ে দিয়েছিলেন এবং তাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন। অর্থাৎ এই ক্যান্ডিডেটদের ওএমআর শিটগুলো কিন্তু অবশ্যই স্ক্যান করা হয়েছিল, এই বিষয়ে কিন্তু কোর্ট এক প্রকার নিশ্চিত। প্রায় 752 জন কোয়ালিফাইড ক্যান্ডিডেটকে পর্ষদ জয়েনিং স্থগিত রেখেছিল, আবার একই সাথে তাদেরকে কোয়ালিফাইড হিসেবেও দেখানো হয়েছিল এবং এদের মধ্যে থেকেই 352 জনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। যদি ওএমআর স্ক্যান না হয়ে থাকতো তাহলে এটা করা সম্ভব হতো না। তার কারণ হচ্ছে তাদের মধ্যে থেকে যাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে নিশ্চয়ই তাদের নম্বরের ভিত্তিতেই অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়েছিল, যদি ধরে নেওয়া হয় যে সঠিকভাবে নিয়োগ পদ্ধতি মেনটেন করা হয়েছে। এবার পরের প্রশ্ন দেখো, এই সমস্ত স্ক্যান এই ওএমআর এর স্ক্যানগুলো একটা এডিএফ স্ক্যানার দিয়ে স্ক্যান করা হয়। এই স্ক্যানগুলোতে ক্যান্ডিডেটের আসল ওএমআর এর মিরর ইমেজ থাকার কথা। এই এডিএফ স্ক্যানারের স্টোরড ডেটা, অর্থাৎ সেই স্ক্যানারের মধ্যে যে ডেটাগুলো স্টোর হয়েছিল সেগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে কৌশিক মাঝির দ্বারা, যিনি এস বসু অ্যান্ড কোম্পানি এর একজন পার্টনার ছিলেন। তো এটা একটা অবজারভেশন বিচারপতি। তো পরের প্রশ্ন দেখো, সেকোনিক স্ক্যানার দ্বারা যে ওএমআর শিটগুলো স্ক্যান করা হয়েছিল বা ওএমআর শিটের মিরর ইমেজগুলো ক্যাপচার করা হয়েছিল সেই মিরর ইমেজগুলো কিন্তু এডিটেবল, আর সেই সেকোনিক স্ক্যানারের ভিত্তিতেই কিন্তু ডিজিটাল ডেটাগুলো তৈরি করা হয়েছিল এবং সেটি বিশ্বাসযোগ্য নয় এবং সেই ওএমআরগুলো ম্যানিপুলেটেড ওএমআর হিসেবে বলা যেতেই পারে। তারপরের প্রশ্ন দেখো, কে এম এস বসু অ্যান্ড কোম্পানিকে এডিএফ স্ক্যানার দ্বারা ক্যাপচার করা ডেটা ধ্বংস করার নির্দেশ দিয়েছিল? অর্থাৎ এডিএফ স্ক্যানার দ্বারা যে স্ক্যান করা হয় ডেটাগুলো
সেগুলো কিন্তু এডিটেবল নয়, কিন্তু সেগুলো এডিটেবল নয় বলেই হয়তো সেগুলোকে ধ্বংস করে দেওয়ার নির্দেশ কেউ দিয়েছিল MS বাসু কোম্পানিকে এবং তারা সেটা ধ্বংস করেছিল। পরের প্রশ্ন, এস বাসু কোম্পানিকে কি MSRKVG নামক কোনো কোম্পানিকে নিযুক্ত করার জন্য অনুমতি দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, যাতে তারা OMR শিটগুলোকে ডিস্ট্রয় করতে পারে? এর পরের প্রশ্ন দেখো, OMR ডিস্ট্রয় করার বিষয়টা কিন্তু বোর্ডকে নিজেকে দায়িত্ব নিয়ে করা দরকার ছিল এবং সেক্ষেত্রে বোর্ড অন্যকে কিন্তু সেই দায়িত্বটা ঠেলে দিতে পারে না। পরের প্রশ্ন দেখো, যেখানে একদিকে OMR ডিস্ট্রয়ের ক্ষেত্রে এস বাসু এবং কোম্পানির মধ্যে ও পর্ষদের মধ্যে কি কোনো কন্ট্রাডিকশন অর্থাৎ বিরোধ ছিল, অথবা বোর্ডের সঙ্গে এস বাসু কোম্পানি এবং RKGV এই তিনটে যে সংস্থা এদের মধ্যে কি কোনো দ্বন্দ্ব ছিল বা কোনো কন্ট্রাডিকশন ছিল? এর পরের প্রশ্ন দেখো, কেন MS বাসু কোম্পানি অরিজিনাল OMR শিটগুলোকে বোর্ডের কাছে শেয়ার করেনি, অর্থাৎ বোর্ডের কাছে কিন্তু সেগুলো আর ফিরিয়ে দেয়নি? কেন বোর্ড সেটা চায়নি, সেটাও কিন্তু একটা প্রশ্ন, যে বোর্ড সেই OMR-গুলো কেন ফেরত চায়নি? কেন বোর্ড OMR এর অভিযুক্ত ডিজিটাইজড ডেটাতেই সন্তুষ্ট ছিল, অর্থাৎ যে ডিজিটাইজ ডেটাতে অভিযোগ ছিল তার ভিত্তিতেই কেন বোর্ড সন্তুষ্ট ছিল? কেন বোর্ড অরিজিনাল OMR-গুলো চাইলো না? পরের প্রশ্ন দেখো, এই মুছে ফেলা ডেটাগুলো উদ্ধার করার জন্য CBI এর কি অন্য কোনো রেপুটেড সংস্থাকে এই কাজে নিয়োগ করা উচিত? তারপরের প্রশ্ন দেখো, যোগ্য ও অযোগ্য প্রার্থী সংক্রান্ত কিছু প্রশ্ন। 1 নম্বরে বলা হয়েছে, যাদের নাম ফেক ওয়েবসাইটে এসেছিল এবং যারা একটি মেল ডোন্ট রিপ্লাই @primary.tet এ টাকা পাঠিয়েছিল, তাদের কি অযোগ্য বলে মনে হয় না? অর্থাৎ তারা কিন্তু অযোগ্য বলেই কোর্ট মনে করছে। WBBPE এরা কি কোর্টের কাছে পাস করা ও ফেল করা প্রার্থীদের তালিকা জমা দিতে পারবে? এটা একটা বলা হয়েছে, কারণ তাদের কাছে কিন্তু পাস করা ফেল করা প্রার্থীদের তালিকাই নেই, কারণ তাদের কাছে কোনো মিরর ইমেজ নেই, শুধুমাত্র এডিটেবল ডিজিটাইজ ডেটাটুকু আছে। এরপরে বলেছে, যদিও প্রাথমিকভাবে CBI এর রিপোর্ট এটা উঠে এসেছে যে 2014 টেটে বড় মাত্রায় দুর্নীতি হয়েছে এবং WBBPE পাস ও ফেল করা প্রার্থীদের আলাদা করতে পারবে না, ফলে 2014 টেটের কি আর কোনো বৈধতা থাকে? তো এই প্রশ্নগুলো কিন্তু বিচারপতি করেছেন এবং বিচারপতি তার অবজারভেশন দিয়েছেন, অত্যন্ত কড়া অবজারভেশন এখানে তিনি দিয়েছেন। তো বুঝতেই পারছো যে কি হতে চলেছে আগামী দিনে। তো এখান থেকে একটা কথা বলা যায়, এই যতগুলো প্রশ্ন বিচারপতি আজকে করলেন তার অর্ডার কপিতে, সেই প্রশ্নগুলোর যথাযথ এবং সন্তোষজনক উত্তর যদি বোর্ড দিতে না পারে, সেক্ষেত্রে কিন্তু এই নিয়োগকে বাঁচিয়ে রাখার আর কোনো রাস্তা থাকবে। তো যারা 2014 সালের ইন সার্ভিস ক্যান্ডিডেটরা রয়েছে, তোমাদের জন্য এটা অপ্রিয় সত্য হলেও কিন্তু একটা অশনি সংকেত কিন্তু এই অর্ডারের মধ্যেই রয়েছে। বিচারপতি মুখে যতই বলুন না কেন যে তিনি এই নিয়োগ বাতিল করতে চান না, কিন্তু তিনি কিন্তু সত্যান্বেষী, তিনি কিন্তু সত্যটাকেও জানতে চান এবং সত্যটাকে জানতে গিয়ে যদি এমন কিছু বিস্ফোরক তথ্য উঠে আসে যেখানে নিয়োগটাকে আর বাঁচিয়ে রাখা যাবে না, সেখানে কিন্তু শুধু তিনি তার মনের কথাটা শুনবেন না, তিনি কিন্তু প্রমাণের ভিত্তিতেই পদক্ষেপ নেবেন। তো এক্ষেত্রে 2014 থেকে যারা চাকরি পেয়েছো তাদের জন্য একটু অবশ্যই দুশ্চিন্তার সংবাদ। এই প্রশ্নগুলোর যে হলফনামা সেটা নিশ্চয়ই পর্ষদ এর উত্তরগুলো অবশ্যই দেবে আদালতের কাছে। এবং এক্ষেত্রে বিচারপতির আর একটা কিন্তু অবজারভেশন রয়েছে, যে তিনি পার্টিগুলোকে বলছেন যে দিল্লি সাবঅর্ডিনেট সিলেকশন সার্ভিস বোর্ডের সাথে সচিন কুমার এর যে মামলাটি হয়েছিল সুপ্রিম কোর্টে এবং তাতে যে রায় এসেছিল, ইন্দরদীপ সিং ভার্সেস স্টেট অফ পাঞ্জাবের যে রায়গুলো এসেছিল, সেই রায়গুলোকে কিন্তু পার্টিগুলো রেফার করতে পারে বা সেই রায়গুলো পার্টিগুলো দেখে নিয়ে সেই অনুযায়ী কিন্তু তারা আবেদন করতে পারে আদালতের কাছে, সেই কথাটিও কিন্তু বিচারপতি তাদের জানিয়েছে। আর একটা হচ্ছে, পার্টিগুলো অন্যান্য ইস্যুগুলো, তাদের যদি আর কোনো প্রশ্ন থাকে বা আর কিছু জানার থাকে এই বিষয়ে, তারা কিন্তু সেই ইস্যুগুলোকেও তারা আদালতের কাছে রাখতে পারেন। যদি তারা মনে করেন যে এই মামলাটিতে এই প্রশ্নগুলো করা যায়, সেক্ষেত্রে কিন্তু পার্টিগুলোকে সেই স্বাধীনতা দেওয়া হয়েছে, তারা সেইগুলো তাদের হলফনামাতে জানতে চাইতে পারেন। তো সবশেষে বিচারপতি বলেছেন যে পরবর্তী শুনানি 2024 জুন তারিখে হবে, যেটা 30 এপ্রিল হিয়ারিংয়ে তিনি বলেছিলেন। তো এই সময়কালের মধ্যে যদি সঠিকভাবে সমস্ত সন্তোষজনক উত্তর পর্ষদ দিতে পারে, তাহলে কিন্তু টেট 2014 থেকে যারা চাকরি করছেন তাদের চাকরিটা বাঁচার একটা সম্ভাবনা রয়েছে, না হলে কিন্তু এই চাকরিটা বাঁচার খুব একটা সম্ভাবনা নেই এবং এই চাকরিটা ক্যান্সেল করে দেওয়ার মতো রাইট কিন্তু বিচারপতির আছে। যদি তিনি দেখেন যে সেক্ষেত্রে দুর্নীতি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তিনি ক্যান্সেল করে দিতে পারেন এবং এই OMR শিট ডিস্ট্রয় মামলাটা কিন্তু সেই চাকরি ক্যান্সেলের ক্ষেত্রে একটা খুব বড় ফ্যাক্টর। তোমাদের বলবো, তোমরা যারা চাকরি করছো তারা আপাতত তোমরা অল্টারনেটিভ যে তোমাদের যে যুক্তিগুলো আছে সেই যুক্তিগুলো তোমরা ভেবে রাখো, বা তোমরা যদি অ্যাডেড পার্টি থেকে থাকো এখানে, তারা কিন্তু তোমাদের যে যুক্তিগুলো তোমাদের চাকরি বাঁচানোর ক্ষেত্রে সেগুলো ভেবে রাখো, সেগুলো আগামী যে হিয়ারিং হবে সেখানে তোমরা বলবে বা তোমরা হলফনামাতেও দিয়ে দিতে পারো। তো সেক্ষেত্রে দেখা যাক আগামী হিয়ারিংয়ে কি হয়। তবে সমস্তটাই কিন্তু নির্ভর করছে এই যে মামলাটি, তার 80% যে মামলাটি টিকবে কিনা, মানে মামলাটির ক্ষেত্রে চাকরি থাকবে কিনা,
সেই বিষয়টা 80% নির্ভর করছে কিন্তু পর্ষদের দেওয়া উত্তরের ওপরে। পর্ষদ যদি সন্তোষজনক উত্তর দিতে পারে এবং তার ভিত্তিতে হয়তো আদালত কিছু প্রমাণও চাইতে পারে, কাগজপত্র, সেগুলো যদি পর্ষদ সঠিকভাবে দেখাতে পারে তাহলেই একমাত্র এই চাকরিগুলো বাঁচানো সম্ভব, না হলে কিন্তু এই চাকরিগুলো বাঁচানো সম্ভব না। সেক্ষেত্রে কিন্তু একসাথে বহু পরিবার কিন্তু এই 2016 SLSTর মতো তারা অনিশ্চিত হয়ে পড়বে। তো সেটা আদালতও চায় না, কেউই চায় না সেটা। সেক্ষেত্রে পর্ষদের উপরেই এখন অনেকটা নির্ভর করছে। আর তোমরা যারা পিটিশনার হিসেবে আছো এই মামলায়, অ্যাডেড পার্টি হিসেবে আছো, তোমরা যদি সঠিক যুক্তি সাজাতে পারো সেক্ষেত্রে কিছুটা হয়তো তোমাদের দিকেও মামলাটা ঘুরে যেতে পারে। তো দেখো, আশা করছি কারোর যেন চাকরি না যায়, কিন্তু এটাও পাশাপাশি সত্যি যে সত্যিটার সামনে আসা উচিত। যদি দুর্নীতি হয়ে থাকে, যদি ব্যাপক মাত্রায় দুর্নীতি হয়ে থাকে, তাহলে কিন্তু এই চাকরিটা বাতিল হওয়া উচিত। কারণ যদি দুর্নীতি হয়ে থাকে সেক্ষেত্রে অনেক যোগ্য প্রার্থী কিন্তু বঞ্চিত হয়েছেন, তারা চোখের জল ফেলছেন, এটাও মাথায় রাখতে হবে। এটাই ছিল অর্ডার কপির বিশ্লেষণ বা 2014 টেট বাঁচবে কি বাঁচবে না সেই সংক্রান্ত একটি অবজারভেশনের বর্ণনা। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে নিও আর সাবস্ক্রাইব করে নিও। পরবর্তীকালে এই সংক্রান্ত আরও অন্যান্য ভিডিও আমার চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই ছিল আপডেট। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।